আসসালামু আলাইকুম। আমি কিন্ডার কেয়ার হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। আজকে আমি সকল শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, করোনা মহামারীতে সবাই ভালো আছো এবং ভালো থাকো। আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে কিছু আলোচনা করব। আমাদের আজকের অধ্যায় হচ্ছে দশম অধ্যায়ে এসো বলকে জানি, এই সম্পর্কে আমরা একটু জানব। অধ্যায়ের নামটা থেকেই বোঝা যাচ্ছে বল সম্পর্কে আমরা আলোচনা করব। বল আমরা সবাই জানি শক্তি, হ্যাঁ। বল কোনো জিনিসকে তাকে একটা অবস্থা থেকে তার অবস্থার পরিবর্তন করতে যে আমরা একটা কিছু প্রয়োগ করি, সেটাই হচ্ছে বল। হ্যাঁ, আমরা এমনিতে সবাই জানি বল জিনিসটা কি, একটু পারিভাষিক ভাষায় বললাম। তো সেই বল বিষয়ে আমাদের বিজ্ঞানী নিউটন 3টা সূত্র প্রয়োগ করেছেন। হ্যাঁ, বলের সাথে, জড়তার সাথে, ভরের সাথে, বেগের সাথে সম্পর্কিত 3টি সূত্র। আমরা সূত্র 3টি আজকে আলোচনা করব এবং বইয়ে সৃজনশীল একটা গণিত, সেই গণিতটাও আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। আমাদের প্রথম সূত্রটি হচ্ছে, এটা গতি বিষয়ক, এটা জড়তার সাথে সম্পর্কিত। দেখো সূত্রটা, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। হ্যাঁ, এটা আমরা সবাই বুঝতে পারি। স্থির বস্তুটা স্থিরই থাকবে যদি তুমি ধাক্কা না দাও, তুমি বল প্রয়োগ না করো। কিন্তু অনেক সময় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমবেগে চলতে থাকা কোনো বস্তু কিছুক্ষণ গতিশীল থাকার পর তো থেমে যায়। সেটা হয় যেমন ঘর্ষণের কারণে হয়, হ্যাঁ, চৌম্বকীয় শক্তির কারণে হয়, বিভিন্ন বাধাপ্রাপ্ত হয় কারণে তখন সমবেগে চলতে থাকা বস্তুটা থেমে যায়। কিন্তু আমরা যদি এই প্রতিবন্ধকতাগুলি দূর করতে পারি, তখন বিজ্ঞানী নিউটন প্রমাণ করে দেখিয়েছেন যে সমবেগে চলতে থাকা বস্তুও চলতেই থাকে। ঠিক আছে, এটাকেই বলে জড়তা। বাধাপ্রাপ্ত না হয়ে কোনো বস্তু চলতে থাকাকে এটাই তার জড়তা। তো এই জড়তাটা থাকে, তো সমবেগে চলতেই থাকে। তোমরা এক্ষেত্রে বলতে পারি, তোমরা বাসে যখন বাসে চড়ো, গাড়িতে চড়ো, তখন দেখবে যে গাড়ি চলছে, তোমরাও ওইভাবে চলছো। হঠাৎ ব্রেক করলে তখন তোমরা কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ো। হ্যাঁ, কারণ হচ্ছে তোমাদের বাসের গতির সাথে সাথে আমাদের শরীরটাও সেই গতিতে চলছিল। হঠাৎ বাধাপ্রাপ্ত হওয়াতে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা হচ্ছে জড়তার সাথে এই প্রথম সূত্রটার সম্পর্ক। দ্বিতীয় সূত্র হচ্ছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে ভর এবং বেগের সাথে সম্পর্ক এবং পরিবর্তনের হার, হ্যাঁ, পরিবর্তনের হার, এটাকে সময় দিয়ে বোঝানো হয়েছে। প্রযুক্ত বলের সাথে সম্পর্ক। যেমন ধরো, এখানে ভর, আমরা যদি একটা বস্তুর ভর ধরি m, বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। হ্যাঁ, ত্বরণটা দেখাচ্ছি। এবং আদি বেগ u, আদি একটা বেগ, শুরুর যে বেগটা থাকে এবং শেষ যেখানে হয় সেই শেষ বেগটা v যদি ধরি, তাহলে ত্বরণটা কি হয়, পরিবর্তনের হারটা কি হয়, ত্বরণকে a দিয়ে চিহ্নিত করি। তখন সেই ত্বরণটা হয় শেষ বেগ থেকে প্রথম বেগটা বাদ দিলে এবং সময়টা দিয়ে ভাগ করলে সেটা বের হয় তার ত্বরণটা, পরিবর্তনের হারটা। এটাকে আমরা একক মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে প্রকাশ করি। তাহলে কোনো বস্তুর আমরা ভরটা বুঝলাম, ভরবেগটা, টোটাল ভর এবং বেগ টি সময়ে mu থেকে, মানে আদি বেগ, ভরটা যেমন ছিল সেটাই, আদি বেগ থেকে শেষ বেগ, ভর এবং শেষ বেগ হলে ভরবেগের পরিবর্তনের হারটা তাহলে হচ্ছে, ভর তো ঠিক আছে ma, মানে সেই ত্বরণটার সাথে যুক্ত হবে। তাহলে আমরা পেয়েছি, এভাবে আমরা প্রকাশ করব v-u/t, যা প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে বলছে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বা অনেক ক্ষেত্রেই সেটা সমান, f এর সমান। আমরা বলকে f দিয়ে চিহ্নিত করলাম, অর্থাৎ f = m আর v-u/t হচ্ছে a, ত্বরণ, অর্থাৎ ma। তাহলে f = ma। আমরা এটা দ্বিতীয় সূত্রটা আমরা গাণিতিকভাবে f = ma সব সময় মনে রাখবো। আর বলের একক আমরা নিউটন আমরা জানি, এবং নিউটনকে n দিয়ে প্রকাশ করা হয়। এই f = ma, এই গাণিতিক সূত্র দিয়ে আমরা সমাধান করব। তৃতীয় সূত্রটা একটু আলোচনা করে নিই। প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
তোমরা দেখবে যে নদীতে নৌকা চালাচ্ছে, আমরা কি করি, বৈঠা দিয়ে পানিতে পিছন দিকে বৈঠাটা আমরা আঘাত করি আর নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, তো এটা আমরা পিছন দিকে আঘাতটা করলাম, ক্রিয়াটা করলাম পিছন দিকে, নৌকাটা সামনে এগিয়ে গেল, এটার বিপরীত একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। এভাবে চিন্তা করে দেখো, আমাদের সব কিছুই আমাদের চোখের সামনে, আমরা হেঁটে যাই, পা দিয়ে আমরা সামনে এটাকে আমরা পাটাকে পিছন দিকে বল প্রয়োগ করি বলে আমাদের দেহটা কিন্তু সামনের দিকে চলে যায়। আমরা হেঁটে যাই কিন্তু চিন্তা করি না এখানেও বিজ্ঞান আছে, বিজ্ঞান কাজ করছে। তো এই তৃতীয় সূত্রটা এটাই বোঝাইছে যে প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্রটা আজকে আলোচনার মাধ্যমে আরও একটু তোমাদের সহজ হলো। মেইন বইটা তোমরা খুব ভালোভাবে প্রতিটা লাইন পড়বে এবং যেখান থেকেই প্রশ্ন আসুক তোমরা তাহলে উত্তর দিতে পারবে এবং বোঝার চেষ্টা করবে কি বোঝানো হলো। আমরাও তোমাদেরকে এই জন্য সহায়তা করছি আর যতটুকু পারছি যেভাবে বোঝানোর জন্য, আর বাকিটুকু তোমরা অবশ্যই বাসায়, এখন এই সময় বাসায় সময় পাচ্ছ, মেইন বইটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। আরও এই অধ্যায়ে আরও কিছু অংশ আছে, আমি পরবর্তীতে আলোচনা করব, কিন্তু আমি এখন তোমাদেরকে এই সম্পর্কিত সৃজনশীল অংশে একটা গণিত আছে, সেটা আমরা করি। যেমন অঙ্কটা ছিল তোমাদের সৃজনশীল অংশে একটি প্রথম যে প্রশ্নটা, একটি বাস কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল, বাসটির ভর ছিল 1400 কেজি এবং এটি 4 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছিল। এখন গ নাম্বারে দেখো, বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলেছে। আমরা কিন্তু ক্রিয়াশীল বল কীভাবে বের করতে হয় সূত্রের মাধ্যমে আমরা জেনেছি। এখন দেখো বাসের ভরটা, হ্যাঁ, উদ্দীপকে দেয়া আছে হলো m = 1400 কেজি এবং ত্বরণ দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের প্রশ্ন করেছিল বলটা কত, বলের পরিমাণ কত, মানে F = what। আমরা জানি F = ma, আমরা সূত্রটা পেয়েছি। তাহলে m এবং এর মানটা বসিয়ে গুণ করে আমরা পেলাম 5600 নিউটন, অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন। এভাবে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করতে পারলাম যে বাসটির উপর ক্রিয়াশীল বলের মান কত। আশা করি তোমরা নিজেরা আরও চেষ্টা করবে, বাসায় চর্চা করবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শীঘ্রই যেন আমরা সবাই আবার একত্রিত হতে পারি, দেখা হয়। তোমরা সবাই ভালো থাকো এই কামনা করছি। আল্লাহ।